আচ্ছা, সো লাস্ট ক্লাসে তোমাদের একটা কোয়ারি সবারই ছিল যে আমরা মিনিমাম স্পেসিং কত দিব, তাই না? বা ম্যাক্সিমাম স্পেসিং কত দিব, এটা নিয়ে তোমাদের অনেক বেশি কনসার্ন ছিল। সেটা অবশ্যই ভালো একটা পয়েন্ট যে তোমরা এগুলো নিয়ে চিন্তা করো। তো আমি এখানে চেষ্টা করছি আমাদের যে বিএনবিসি কোড আছে, বিএনবিসি কোড অনুযায়ী স্পেসিং এর ব্যাপারটা আসলে কিভাবে আমরা ট্যাকেল দিব সেটা নিয়ে একটু কথা বলতে। তো ফার্স্টেই দেখো যে মিনিমাম ক্লিয়ারেন্স স্পেসিং কত, সেটা কিভাবে আমরা সিলেক্ট করব। তো এটাকে বলা হচ্ছে যে মিনিমাম ক্লিয়ার স্পেসিং বিটুইন প্যারালাল বার, এগুলো জেনারেলি হবে হচ্ছে না ইকুয়াল টু 1 বার ডায়ামিটার। তার মানে যে বার আমি দিচ্ছি তার ডায়ামিটারের সমান হতে হবে মিনিমাম, ঠিক আছে, বাট নট লেস দ্যান 25 মিলিমিটার। তার মানে বার ডায়ামিটার অথবা হচ্ছে 1 ইঞ্চ, 1 ইঞ্চের চেয়ে কম হওয়া যাবে না। অর 1.33 টাইমস of maximum nominal size of concrete aggregate। তো মানে সরি, কোর্স এগ্রিগেটের যে সাইজ আছে তার 1.3 টাইমস। এইগুলাই হচ্ছে এর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে আমাদেরকে চিন্তা করতে হবে মিনিমাম স্পেসিং এর জন্য। তো কথা বোঝা গেছে, মিনিমাম স্পেসিং এর জন্য ওইভাবে ডেফিনিট কোনো শর্ত দেওয়া না যে এত হইতেই হবে। শর্তটা এরকম যে 1 বার ডায়া 1 ইঞ্চি এবং হচ্ছে 1.3 অফ কোর্স এগ্রিগেট সাইজ। এর চেয়ে যেটা বড় হবে সেটাকে আমাকে মিনিমাম স্পেসিং হিসেবে কনসিডার করতে হবে, ঠিক আছে? সো এটা তোমরা সবসময় খেয়াল করবা যে 1 ইঞ্চির চেয়ে কম আমরা কখনোই দিই না। আবার বার ডায়ামিটারও জেনারেলি 1 ইঞ্চি মতোই হয় বা এর চেয়ে কম হয়। শুধু মিক্সড ডিজাইন যদি জানা থাকে তোমার, তুমি তাহলে এখানে 1.33 কোর্স এগ্রিগেট সাইজটা বসায় তোমার হচ্ছে মিনিমাম ক্লিয়ার স্পেসিংটা ক্যালকুলেট করতে পারো। সো এটার ফুটিং এর জন্য এটা সব, এটা হচ্ছে ওভারঅল বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, সব ধরনের কম্পোনেন্টের জন্যই, ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন বলতেছে সেকেন্ডটা দেখো যে হোয়ার প্যারালাল রিইনফোর্সমেন্ট ইজ প্লেসড ইন 2 অর মোর লেয়ার। সে আমাদের একটা বিমের কথা চিন্তা করো। সো বিমের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে নিচে 3টা রিইনফোর্সমেন্ট বসানোর পর আরো 2টা রিইনফোর্সমেন্ট আমাদের লাগতেছে, তাই না? এটাকে লেয়ার বলতেছি, এক একটা লেয়ারের রিইনফোর্সমেন্ট। তো এখানে যখন 2টা অথবা বেশি লেয়ারে তোমাকে বসাতে হবে তখন বলতেছে যে আপার লেয়ার শ্যাল বি প্লেসড ডিরেক্টলি অ্যাবাভ দোজ ইন বটম লেয়ার। তার মানে উপরে বসাতে হবে, বটম লেয়ারের উপরে, এবং উইথ এ ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন লেয়ার্স নট লেস দ্যান 1 ইঞ্চ, মানে 25 মিলিমিটারের চেয়ে কম হতে পারবে না। আচ্ছা, এটা গেল সেকেন্ডটা। এটা হচ্ছিল জেনারেল সব ধরনের কনস্ট্রাকশনের ক্ষেত্রে। আর পরেরগুলো হচ্ছিল স্পেসিফিক। কি বলছে দেখো, ফর কম্প্রেশন মেম্বার, দ্যাটস মিন বেসিক্যালি হচ্ছিল কলাম টাইপের যেগুলো আছে। তো এটার ক্ষেত্রে বলছে ক্লিয়ার স্পেসিং আমাদের, ক্লিয়ার করি একটু এগুলো। সে কলামের ক্ষেত্রে বলছে যে 1.5 বার ডায়ামিটার, 1.5 বার ডায়ামিটার, নর হচ্ছে 40 মিলিমিটার। তার মানে অ্যারাউন্ড হচ্ছে তোমার কত বলবো 1.5 ইঞ্চির মতো, ঠিক আছে? এবং নর 1.3 টাইমস ম্যাক্সিমাম নমিনাল সাইজ অফ কোর্স এগ্রিগেট। তাহলে এইটা হচ্ছে জেনারেল সবার জন্য। আর কম্প্রেশন মেম্বার জাস্ট কলামের ক্ষেত্রে এইটা। এখন কম্প্রেশন কলামের ক্ষেত্রে কেন এই মিনিমাম স্পেসিংগুলো একটু বেশি, বোঝা যায় কেন? কথা শুনতে পাচ্ছ? জি স্যার। বললাম যে কলামের ক্ষেত্রে কেন এই স্পেসিংগুলো একটু বেশি, বলতে পারবা? আগে বলছিল হচ্ছে 1 ইঞ্চি বা হচ্ছে 1 বার ডায়ামিটার, এখানে বলতেছে 1.5 গুণ বা 1.5 ইঞ্চি। এটার কারণ হচ্ছে কলাম যেহেতু আমাদের ভার্টিক্যাল মেম্বার, আমাদের কনক্রিট এখান থেকে ঢালতে হয়, ঠিক আছে? সো অনেক উপর থেকে ঢালতে হয়, এখানে কম্প্যাকশন করাটা টাফ। সো এখানের গ্যাপগুলো যদি রিইনফোর্সমেন্টের মধ্যে যদি গ্যাপ না থাকে ভালো, তাহলে কম্প্যাকশন করা খুব একটা সহজ হবে না। এই কারণে এখানে একটু বেশি রাখতে বলে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স লিমিটেশন বিটুইন বার্স শ্যাল অ্যাপ্লাই অলসো ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন দ্য কন্ট্যাক্ট ল্যাপ স্প্লাইস অ্যান্ড অ্যাডজেসেন্ট স্প্লাইসেস অর বার। এটার অর্থ হচ্ছে আমরা ল্যাপ স্প্লাইস কি সবাই বুঝো? রিইনফোর্সমেন্টের স্প্লাইস কি জিনিস?
বুঝো না বুঝো না? না স্যার। আচ্ছা ঠিক আছে, না বুঝলে সমস্যা নেই। স্প্লাইস হলো আমাদের যখন কলাম থাকে, কলামগুলো জেনারেলি যত তলা বিল্ডিং, রিইনফোর্সমেন্ট কি তত লম্বা হয় আসলে? না স্যার। রিইনফোর্সমেন্ট তত লম্বা হয় না। এই কারণে দেখা যায় যে আমার কয়েকটা ফ্লোর পর পর রিইনফোর্সমেন্ট, ধরো এটা একটা, তারপরে এই রিইনফোর্সমেন্টের সাথে আরেকটা রিইনফোর্সমেন্টকে জোড়া দিতে হয়। এই যে জোড়া দেওয়ার যে জায়গাটা, এগুলোকে আমরা বলি হচ্ছিল স্প্লাইসিং। সো যখন তুমি স্প্লাইসিং করবা, স্প্লাইসিং করার ক্ষেত্রেও এই লিমিটেশনগুলো তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কি বলা আছে। তো ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেটা বলা আছে যে ম্যাক্সিমাম বার স্পেসিং এটা হবে হলো 3 টাইমস অফ দ্য ওয়াল অর স্ল্যাবস থিকনেস এইচ, তার মানে 3 ইন্টু এইচ, এইটা নট তোমার হলো 450 মিলিমিটার। সো এই দুইটার থেকে যেটা ম্যাক্সিমাম আসে সেটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আর 2 এ স্ল্যাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং এটাকে বলতেছে যে টুয়াইস এইচ অর হলো 450 মিলিমিটার। আর টেম্পারেচার শ্রিঙ্কেজ যে রিইনফোর্সমেন্টটা আমরা দেই সেটার ক্ষেত্রে বলতেছে 5 টাইমস, মানে 5 ইন্টু এইচ অর হলো 450। সো এখানে ফুটিংয়ের জন্য ওইভাবে স্পেসিফিক কোনো ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের স্পেসিং কত হবে সেটা আমরা আসলে দেওয়া নাই। আমরা যেটা করব, আমরা যেহেতু 2 ওয়ে হিসাবে চিন্তা করি, 2 ওয়েটা অ্যাকসেপ্ট করব, অথবা টেম্পারেচার যখন দিব তখন টেম্পারেচারটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? তো এগুলো হলো ম্যাক্সিমাম স্পেসিং এর ক্ষেত্রে তোমার বিএনবিসির গাইডলাইন। সো ফুটিং এর জন্য ওইভাবে মানে স্পেসিফিক্যালি কোনো কিছু আমাদের দেওয়া নাই। সো আমরা 2 ওয়ে স্ল্যাবের যেটা আছে এবং টেম্পারেচার স্টিল যেটা আছে এটাকে আসলে অ্যাডপ্ট করব। সো এই জিনিসটা কি সবার ক্লিয়ার এখন? জি স্যার। বেশি বেশি ক্লান্ত মনে হচ্ছে আজকে পরীক্ষা দিয়ে। কি পরীক্ষা ছিল? স্যার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মুখস্থ অনেক, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমাদের কম্বাইন ফুটিং শেষ। আমরা এখন একটা ছোট টপিকস কভার করব, যেটা আসলে তোমাদের এক্সিস্টিং যে নলেজ আছে ফুটিং এর সেটা দিয়ে ইজিলি করা যাবে। এটা হলো ওয়াল ফুটিং ডিজাইন। তো আমরা এতদিন যেগুলো দেখলাম সেটা হলো যে একটা কলামের নিচে যদি আমার ফুটিং ডিজাইন করতে হয় সেটা কিভাবে করব, বা একটা হলো তোমার দুইটা কলাম যদি পাশাপাশি থাকে সেটার নিচে যদি কম্বাইন ফুটিং দিতে হয়, বা সার্কুলার কলামের নিচে যদি দিতে হয় সেই ক্ষেত্রে কিভাবে করব। এখন আমাদের অনেক সময় যেটা থাকে যে বিল্ডিং এ শেয়ার ওয়াল থাকে, তাই না? সো এরকম যদি ওয়াল থাকে, কন্টিনিউয়াস ওয়াল থাকে বা শেয়ার ওয়াল থাকে, সেটার নিচেও তো একটা ফুটিং আসলে আমাদেরকে প্রোভাইড করতে হবে। সেটা আমরা কিভাবে ডিজাইন করব। ডিজাইন করার আগে আমাকে ফার্স্টে একটু দেখি ওভারভিউ যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে। সো এটা যদি এরকম কন্টিনিউয়াস একটা ওয়াল হয়, এই ওয়ালের নিচে আমরা এরকম ফুটিং প্রোভাইড করি তার, ঠিক আছে? এখন এই ফুটিং এর ক্ষেত্রে লোড কি হবে, কিভাবে ডিজাইন করব, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি ফার্স্টে। তো এখানে যেহেতু কন্টিনিউয়াস আমার হলো ওয়াল থাকে, সো ওয়ালের ক্ষেত্রে আমরা লোডটা চিন্তা করি লোড পার ইউনিট লেন্থ অফ ওয়াল, মানে প্রতি ইউনিট লেন্থে কতটুকু করে লোড আসতেছে সেটার জন্য আমরা ডিজাইন করব। এবং ডিজাইনটাও করব হলো প্রতি ইউনিট লেন্থের জন্য যে ফুটিং কতটুকু লাগবে। সো এই একটা স্ট্রিপের জন্য আমরা আসলে এই ফুটিংটাকে ডিজাইন করব, এবং আমরা যেটা সবসময় করি যে সেন্টার টু সেন্টার কত রিইনফোর্সমেন্ট লাগবে সেটা বের করি। আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে যে ফার্স্টেই আমাদেরকে অ্যাজ ইউজুয়াল যেটা করতে হয় যে এখানে ডেপথ কত লাগবে এবং এখানে তার উইডথ কত লাগবে এই জিনিসগুলো বের করতে হবে। যেহেতু ওয়াল কন্টিনিউয়াস তার নিচের ফুটিংটাও কন্টিনিউয়াস হবে, তার মানে ওয়াল যত দূর পর্যন্ত কন্টিনিউ করবে আমার ফুটিংও তত দূর পর্যন্ত কন্টিনিউ করবে। সো আমার ভ্যারিয়েবল হচ্ছিল শুধুমাত্র এখানে উইডথ কতটুকু লাগবে সেটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের যে নর্মাল সার্ভিস লোডের জন্য আমরা উইডথটাকে ক্যালকুলেট করি যে একটা ফুটিংয়ের
লেন্থ কত বা উইথ কত সেইভাবেই। তো ফুটিং এর ক্ষেত্রে আমাদের জিনিসটা ছিল এটা এরকম যে এরিয়া অফ ফুটিং ইকুয়াল টু হচ্ছিল সার্ভিস লোড ডিভাইডেড হচ্ছিল কিউই ইফেক্টিভ বেয়ারিং প্রেশার। সো সার্ভিস লোডের মধ্যে আমাদের ছিল ডেড লোড প্লাস হচ্ছিল লাইভ লোড আনফ্যাক্টরড লোড। আচ্ছা, আর নিচে ছিল হচ্ছিল কিউই ইফেক্টিভ বেয়ারিং প্রেশার। এখন আমাদের যেহেতু এরিয়া অফ ফুটিংটা আমাদের ক্ষেত্রে কত হবে, আমরা এখানে সবসময় ধরতেছি হচ্ছিল 1 ফিট, তার মানে 1 ফিট ইন্টু হচ্ছে হলো বি, তাহলে এটা হচ্ছিল এরিয়া অফ ফুটিং। সো এই যে বি এটা ইকুয়াল টু হচ্ছিল ডেড লোড প্লাস লাইভ লোড ডিভাইডেড হচ্ছিল ইফেক্টিভ বেয়ারিং ক্যাপাসিটি। সো আমাদের যদি ডেড লোড, লাইভ লোড এবং ইফেক্টিভ তোমার বেয়ারিং ক্যাপাসিটি জানা থাকে, আমরা ইজিলি ফুটিং এর উইথ যেটা আছে বি সেটা বের করতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছিল তার উইথ বের করা। এখন তোমরা তোমাদের নর্মাল এই পর্যন্ত যা বুঝছো, তোমরা কি বলতে পারবা যে এটা আসলে কিভাবে ডিজাইন করা উচিত, বেন্ডিং মোমেন্ট কিরকম হবে বা এটা কোন দিকে ডিফ্লেক্ট করবে? এই পর্যন্ত যত দূর করলা সেটার উপর বেস করে বলো। সো এটার নিচে বুঝতেছো যে প্রেশার আসবে হচ্ছিল কিউ ইউ পরিমাণ, স্বাভাবিকভাবে কিউ ইউ পরিমাণ প্রেশার আসবে। এখন এটা ডিফ্লেকশনটা কিরকম হবে বলতে পারবা? উইথের দিকে, বুঝি নাই। উইথের দিকে মানে জিনিসটা হচ্ছে হলো অনেকটা, আমি যদি সাইড ভিউটা ড্র করি তারপরে বলো। ধরো আমি এটা সাইডটা ড্র করলাম, সো এটা হচ্ছিল আমার ওয়ালটা আর কি কন্টিনিউয়াস। এখন কিভাবে এটা ই করবে, ডিফ্লেক্ট করবে? ক্যান্টিলিভারের মতো, ক্যান্টিলিভারের মতো, এটাও ক্যান্টিলিভারের মতো এরকম বড় কথা। তাহলে রিইনফোর্সমেন্ট কোথায় লাগবে? এখানে টেনশন হচ্ছে, তার মানে এই ফেসে হচ্ছে হলো আমাকে বটম রিইনফোর্সমেন্ট দিতে হবে। আচ্ছা, আর শেয়ার কি টাইপের হতে পারে? শেয়ার আমরা দুই টাইপের দেই, একটা হচ্ছিল ওয়ান ওয়ে আর একটা হচ্ছিল টু ওয়ে। কোন টাইপের শেয়ার হতে পারে বলো তো? ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে হবে, টু ওয়ে হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। টু ওয়ে হবে না, তার মানে আমরা ওয়ান ওয়ে শেয়ার নিব, কারণ এখানে পাঞ্চিং হওয়ার সম্ভাবনাটা নাই, কারণ এটা কন্টিনিউয়াস, একটা কলামের মতো লিমিটেড জায়গায় নেই, এটা কন্টিনিউ করবে ফুটিং এর সাথে। তাহলে আমরা ওয়ান ওয়ের জন্য ডিজাইন করব, আর হচ্ছে হলো ক্যান্টিলিভার পোর্শনের যে মোমেন্ট আছে, মোমেন্টের জন্য ই করব, ডিজাইন করব। আচ্ছা, এখন ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করব, তোমাদের মধ্যে একজন আমাকে লাস্ট ক্লাসে মনে হয় কোশ্চেন করছিল যে স্যার হিসাবে তো ম্যাক্সিমাম মোমেন্ট হওয়ার কথা মাঝখানে, তাই না? তোমাদের সেকশনে ছিল? আমার স্যার এই কোশ্চেনটা ছিল কিন্তু করি নাই, যে ম্যাক্সিমাম তো স্যার এই জায়গাতে আসে, আমরা সাইডটা নিলে স্যার এটা দিয়ে ডিজাইন করলে তো ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, ওকে গুড, ঠিক আছে। বি সেকশনে হয়তো একজন কোশ্চেনটা করছিল। তো এখন জিনিসটা আসলে আমি ওই ক্লাসে অ্যান্সারটা দিছি, তোমাদের ক্লাসে যেহেতু কোশ্চেন করো নাই, তোমাদের বলি নাই ওইভাবে। তো থিওরিটিক্যালি আমি যদি চিন্তা করি যে এটার ম্যাক্সিমাম এখানে আসবে মোমেন্ট, ঠিক আছে, কিন্তু দেখা যায় যখন তুমি এক্সপেরিমেন্টাল স্টাডি করবা, টেস্ট করবা, প্রথম ক্র্যাকগুলো দেখা যায় এইখানেই, ঠিক আছে, ফেসে যেই দেয়ালটা আছে বা ফুটিং কলাম আছে যাই বলো না কেন, এই ফেসেই আসলে তোমার ফার্স্ট ক্র্যাকটা হয়। এবং যদি রিইনফোর্সমেন্টের কথা চিন্তা করো, রিইনফোর্সমেন্টের ইল্ডিং থেকে শুরু হয় এই জায়গাটা থেকেই। এখন কথা হচ্ছিল যে কেন হয়, হওয়ার কারণটা এরকম যে ধরো আমরা যদি এরকম একটা চিন্তা করি, ধরো আমি ক্যান্টিলিভার ড্র করতেছি তোমাদের সুবিধার জন্য, যে ক্যান্টিলিভার, তো এটা যখন আমরা ড্র করি জেনারেলি আমরা চিন্তা করি যে এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়তো বা এরকম কিছু একটা হবে, তাই না, এই জায়গাটায়। এখন এটা তো আসলে একটা লাইন ডায়াগ্রাম, তখন একটা লাইন হিসাবে আমি ড্র করতেছি। বাট যখন তুমি রিয়েল কেসে যাবা, রিয়েল কেসে কিন্তু আসলে এরকম থাকে না, রিয়েল কেসে থাকবে একটা বিম কলাম এরকম, তার মানে এখানে একটা ভলিউম আছে তার।
তো দেখা যায় যখন তুমি এরকম ক্যান্টিলিভার একটা অংশের মধ্যে লোড অ্যাপ্লাই করবা, তো এই লোড অ্যাপ্লাই করলে দেখা যাবে যে ম্যাক্সিমাম মোমেন্টটা, তুমি যদি লাইন ডায়াগ্রাম করো, যে সেন্টার দিয়ে চিন্তা করো, যে এটা হলো লাইন ডায়াগ্রাম, তোমার হিসাবে এই জায়গায় আসার কথা ম্যাক্সিমামটা, কিন্তু দেখা যায় যত ক্র্যাকিং হয় সব হচ্ছিল এই ফেসের মধ্যে কনসেন্ট্রেট করে। এটা ভিতরের যে অংশটুকু, এটা অনেকটা রিজিড হিসাবে কাজ করে, মানে এইটার আসলে এরকম কোনো ডিসপ্লেসমেন্ট হয় না। সো যত ডিফরমেশন বলো বা যত স্ট্রেস জেনারেট করে সব হচ্ছিল ফেসটাতে করে, যার কারণে আসলে আমরা এই ফেসে যে মোমেন্ট আসে সেটার জন্য ডিজাইন করলেই মোটামুটি এডিকুয়েট হয়। এইখানের মোমেন্টটা অত বেশি আসলে জেনারেট করে না। ঠিক আছে, সো এই জিনিসটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করার জন্য এখানে আমি এগুলো লিখে রাখছি একটা বই থেকে, একটু ভালো করে দেখবা এই জায়গাটা। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা আসলে ডিজাইন করবো হলো একটা হলো বেন্ডিং মোমেন্টের জন্য, আর হলো ওয়ান ওয়ে শেয়ারের জন্য। তাহলে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সেকশন হচ্ছিল এইটা। তাহলে নিচে যদি ইউ পরিমাণ লোড কাজ করে, তো এখানে দেখো মোমেন্ট কত হবে এই সেকশনে, হাফ ইন্টু কিউ ইউ, দ্যাটস মিন এই যে লেন্থটা আছে, আমি এই লেন্থটাকে আমি তোমাদেরকে ফর্মুলাগুলো মুখস্থ করতে মোটামুটি ডিসকারেজ করতেছি। এগুলা ফর্মুলা মুখস্থ করো না, যেহেতু বইয়ে আছে আমি লিখে রাখছি, কিন্তু এটা করো না। সো L1 স্কোয়ার তোমরা ক্যালকুলেট করে করে এখানে বসাই দিবা, জাস্ট ক্যান্টিলিভারের যে মোমেন্ট আর কি। আচ্ছা, সো এখানে মোমেন্ট বের করে আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিজাইন করব। আর শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সেকশন হয় জেনারেলি যেখানে হচ্ছে হলো কলামের ফেস থাকে সেখান থেকে ডি ডিস্টেন্স দূরে। ঠিক আছে, সো এটাকে জেনারেলি ক্রিটিক্যাল সেকশন হয়। এবং দেখো যে এই যে শেয়ার ক্র্যাক যেগুলো আছে, শেয়ার ক্র্যাকগুলো জেনারেলি এই জায়গাটাতেই ফার্স্ট জেনারেট করে। তো ফোর্সটাও এখানের জন্যই আসলে আমরা ধরি যে এখানে ক্রিটিক্যাল সেকশনটা জেনারেট করবে। আচ্ছা, ওকে, এখন আমাদের যেটা করতে হবে যে ভি ইউ বের করতে হবে, যে এখানে আসলে কি পরিমাণ লোড আসলে আমাদের আসতেছে। তো এই লোডটাকে আমরা যদি ক্যালকুলেট করতে যাই তাহলে এটা আসে হচ্ছে হলো আমাদের যে, ওইটা ক্লিয়ার করে নিই একটু, ক্রিটিক্যাল সেকশন আছে, সেকশনের বাইরের যে এরিয়াটা আছে সেই এরিয়ার নিচ থেকে লোড দিচ্ছি, মানে কিউ ইউ ইন্টু হচ্ছিল এই জায়গার যে এরিয়া থাকবে। সো এরিয়াটা হবে, আমি যদি এটাকে L2 বলি, L2, আর এদিকে হচ্ছিল আমরা 1 ফিটের জন্য ডিজাইন করতেছি, তাহলে ভি ইউ এটা হচ্ছিল টোটাল L2 হবে। সো এটা ইকুয়েশন যা আছে সেটা বেসিক্যালি L2টাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে কিউ ইউ ইন্টু হচ্ছিল L2, আর এদিকে হচ্ছিল আমাদের 1 ফিটের স্ট্রিপ আমরা চিন্তা করতেছি। তো আমরা এই দুইটা শেয়ার এবং মোমেন্ট বের করে তারপরে হচ্ছিল সিম্পল ডিজাইনে চলে যাব। আচ্ছা, তো দেখি আমরা এখন একটা অঙ্ক করি। সো ফার্স্টে দেখো যেটা বলতেছে যে একটা 16 ইঞ্চ থিক রিইনফোর্সড কনক্রিট ওয়াল, যেটা হচ্ছিল 16 ইঞ্চ বা হচ্ছিল 1.33 ফিট, এটাকে একটা সার্ভিস লোড ক্যারি করতে হবে, যে ডেড লোড এবং লাইভ লোড, সেটা হচ্ছিল 14 কিপ পার ফিট আর হচ্ছিল 10 কিপ পার ফিট। তার মানে জিনিসটা এরকম। সো ডেড লোড হচ্ছে হলো 14 কিপ পার ফিট আর হলো লাইভ লোড হচ্ছে হলো 10 কিপ পার ফিট, এটার জন্য ডিজাইন করব। অ্যালাউয়েবল সয়েল প্রেশার বলা আছে 4.5 KSF, আর এটা বলা আছে 4 ফিট নিচে, যেটা আমরা সবসময় একটা নির্দিষ্ট ডিস্টেন্স নিচে নেই। আচ্ছা, আর এভারেজ ইউনিট ওয়েট সয়েলের ক্ষেত্রে বলা আছে 125 PSF। এখন বলতেছে যে ডিজাইন দ্য ফুটিং অফ দ্য ওয়াল, আর এসি প্রাইম আর এফওয়াই বলা আছে 4 KSI আর 60 KSI। আর ফাইনালি বলছে যে তোমাকে ফ্লেক্সারাল এবং শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করব যে আমাদের ইফেক্টিভ অ্যালাউয়েবল প্রেশার কত সেটা বের করব, কিউ ইফেক্টিভ। তো এখানে আমাদের কিউ অ্যালাউয়েবল হচ্ছিল 4 পয়েন্ট, কিউ অ্যালাউয়েবল মাইনাস হচ্ছিল 4 ফিট, যেটাকে আমরা
ফুটিং এর ডেপথ জেনারেলি বলে থাকি ডিএফ। সো এটা হচ্ছিল ডিএফ ইন্টু হচ্ছিল গামা ইন্টু এস, যে সয়েলের কতটুকু ইউনিট ওয়েট আছে। আচ্ছা, তো এটা যদি ক্যালকুলেট করি আমাদের আসতেছে আলটিমেটলি 4 কেএসএফ এর মতো। সো 4 কেএসএফ আসলে আমরা এখন এটার উইডথ কতটুকু আছে সেটাকে বের করতে হবে। তো আমাদের জন্য যেটা বললাম যে ফুটিং এর এরিয়া যেটা, এটা হচ্ছিল ডেড লোড প্লাস লাইভ লোড ডিভাইডেড হবে হচ্ছিল কিউ ইফেক্টিভ। তো টোটাল এরিয়া যদি আমরা চিন্তা করি, আমরা আসলে চিন্তা করতেছি এটার একটা 1 ফিটের স্ট্রিপ, তার মানে বি ইন্টু হচ্ছে হলো 1 ফিট ইকুয়াল টু হচ্ছে হলো আমাদের ডেড লোড হচ্ছে হলো 14, লাইভ লোড হচ্ছে হলো 10, ডিভাইডেড হচ্ছিল কত 4 কেএসএফ। সো এই 4 কেএসএফ যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বি আসতেছে হচ্ছে হলো 6 ফিট, এখানে ফিট হবে, ফিট স্কোয়ার আসছে বলে, সো এটা আসতেছে 6 ফিট। তাহলে আমরা এখানে ধরলাম যে আমাদের বি হচ্ছিল 6 ফিট। আচ্ছা, এখন আমরা এখানে সরাসরি থিকনেসটাকে অ্যাসিউম করে নিছি। এখানে আর 2√ওভার এ তুমি ইউজ করতে পারো, কিন্তু এটা অত বেশি আর হয়তো বা কাজ করবে না। সো এখানে তোমাকে ট্রায়াল হয়তো বা দিতে হতে পারে। সো এখানে তুমি ধরলা যে টোটাল থিকনেস হচ্ছিল 12 ইঞ্চি। সো আমরা ডি যদি ধরি তাহলে 12 মাইনাস হচ্ছিল 3 ইঞ্চি, সো 3 ইঞ্চি হচ্ছিল কভার, সো 9 ইঞ্চ ধরে নিলাম। সো কেউ যদি মনে করো যে না আমি একটু √ওভারে যেটা আছে সেটা ধরবো, ইটস ওকে, কোনো সমস্যা নেই, ওইটা ডি ইকুয়াল টু তুমি ধরতে পারো। আচ্ছা, তো এটা হচ্ছিল আমাদের 9 ইঞ্চ আমরা ধরলাম যে ডি হচ্ছিল 9 ইঞ্চ। এখন হচ্ছিল ডিজাইন প্রেশার নিচে কতটুকু আসবে, সো কিউ হচ্ছিল টোটাল ফ্যাক্টর লোড ডিভাইডেড হচ্ছিল আমাদের নিচের যে এরিয়া আছে। সো বেসিক্যালি 6 ইন্টু 1 যদি চিন্তা করো সেটা, সো 1.2 ইন্টু হচ্ছিল 14 আর 1.6 ইন্টু 10 ডিভাইডেড হচ্ছিল 6, আসতেছে 5.47 কেএসএফ। সো এটা হচ্ছিল ডিজাইন প্রেশার। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন কনফিউশন না থাকলে আমার সাথে বাকি ক্যালকুলেশনগুলো একটু নিজেরা করো। এই লেফট সাইড ধরো ব্ল্যাঙ্ক আছে, কিছু নাই। এখন আমরা ডি কত ধরছি 9 ইঞ্চ, আমাদের এই পুরোটা হচ্ছিল 6 ফিট। তাহলে ফার্স্টে আমরা যদি শেয়ারের জন্য চেক করতে চাই তাহলে আমাদের শেয়ারের ক্রিটিক্যাল প্লেন হচ্ছিল এটা, ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার বোথ সাইডে। এখন এই ডিস্টেন্সটা 19 ইঞ্চি কিভাবে আসে বের করো তো সবাই, বলো আমাকে। ফার্স্টে এই ডিস্টেন্সটা বের করো, ক্যালকুলেট করো নিজেরা। by 2 minus 1.33. সো পুরোটা হচ্ছিল 6 ফিট, এটা হচ্ছিল 16 ইঞ্চি, তাহলে এটা কত ইঞ্চি বের করো। স্যার 28 ইঞ্চি। 0.02 সো 28 ইঞ্চি আসছে, তাহলে এটা হলো 28 ইঞ্চি। তাহলে আমাদের এখানে ডি আমরা ধরতেছি, অ্যাসিউম করতেছি হচ্ছিল 9 ইঞ্চি, তাহলে এটা কত আসবে 28 মাইনাস হচ্ছিল 9 ইঞ্চ, তাহলে এটা হচ্ছিল 19 ইঞ্চির মতো আসবে। তো আমি যখন আমার ডিজাইন লোড চিন্তা করব যে নিচ থেকে কতটুকু শেয়ার আসতেছে, শেয়ারটা আসবে হচ্ছিল, আমরা যেহেতু এদিকে 1 ফিট স্ট্রিপ ধরতেছি, তাহলে এদিকের 1 ফিট আর এদিকের যে লেন্থ আছে 19 সেটা। তো বেসিক্যালি এটাই করা আছে, ভি ইউ ইকুয়াল টু হচ্ছিল নিচ থেকে আমাদের কিউ ইউ সেটা আসতেছিল 5.47 কেএসএফ, আর ডি আমরা অ্যাসিউম করছিলাম 9 ইঞ্চ। সো এই দুইটা প্রিভিয়াস স্লাইড থেকে আসতেছে। তাহলে কিউ ইউ হচ্ছে হলো 5.47, আর নিচের এরিয়া তাহলে কত হবে বলো, 5.47 ইন্টু কত 19 ইঞ্চি, সো এটা ডিভাইডেড 12 ইন্টু হচ্ছিল 1। সো বেসিক্যালি এটাই আসার কথা। এখন দেখো তো এটা কত আসে।
8.6 আসে। সো এটা তোমাদের সুবিধার জন্য আমি এখানে করে রাখছি, কিন্তু এই পরীক্ষার সময় এভাবে ক্যালকুলেট করে সরাসরি করে দিও, তাহলেই হবে। আচ্ছা, এখন আসতেছে যে আমাদের 5 কত। তার মানে এটা হচ্ছিল ডিমান্ড, আর এটা হচ্ছিল ক্যাপাসিটি বের করব। সো ক্যাপাসিটি হচ্ছিল 25 রুট এসসি ইন্টু বিডি। সো 0.75 হচ্ছিল এইটা, ইন্টু 2 ইন্টু রুট ওভার এসসি ইন্টু হচ্ছিল আমরা কতটুকুর জন্যই করতেছি এখানে 1 ফিট স্ট্রিপের জন্য। তাহলে বি হচ্ছিল আমাদের জন্য 12 ইঞ্চি, আর ডি আমরা অ্যাসিউম করছি হচ্ছিল 9 ইঞ্চ। ডি ইকুয়াল টু হচ্ছিল 9 ইঞ্চ। সেটা যদি ক্যালকুলেট করো আসতেছে হচ্ছিল 10 কিউব পার ফিটের মতো। তো এটা আমাদের ক্যাপাসিটি ডিমান্ড থেকে মোটামুটি বেশি। সো আমরা মোটামুটি সেফ ডিজাইন বলা যায়, যে ডেপথ আমরা যেটা ধরছি এটা এডিকুয়েট। আচ্ছা, এখন মোমেন্টের ইকুয়েশনটা কি হবে সবাই বলতে পারবা? এটা ভুলে যাও, এটার দরকার নাই। মোমেন্টের ইকুয়েশনটা এখন বের করা যাবে নাকি ই থেকে? ফার্স্ট হলো ক্রিটিক্যাল সেকশনটা দেখো। ক্রিটিক্যাল সেকশন কোথায়? ফেসে, কলামের ফেস হলো ক্রিটিক্যাল সেকশন মোমেন্টের। তাহলে আমার এই ডিস্টেন্সটা লাগবে। সেই ডিস্টেন্স আমরা অলরেডি বের করে রাখছি 28 ইঞ্চ। তো এখন যদি চিন্তা করো এদিকের একটা স্ট্রিপ, এদিকে হচ্ছে হলো 1 ফিটের একটা স্ট্রিপ, তাহলে এটা একটা ক্যান্টিলিভার বিম হলে আমাদের মোমেন্ট হবে হচ্ছে হলো হাফ ইন্টু কিউ ইউ ইন্টু হচ্ছে হলো এল স্কোয়ার, তার মানে 28। এটাকে অবশ্যই ফিটে নিতে হবে স্কোয়ার। সেটা এখানে বলা আছে হাফ ইন্টু 5.47 ইন্টু হচ্ছে হলো এই অংশটা, এটা হচ্ছে হলো বেসিক্যালি 28 ইঞ্চি, এত ফিট। আচ্ছা, তাহলে এখানে আসতেছে 14.9 কিউব ফিট পার ফিট। তো মোমেন্ট বের করার পরে আমাদের যেটা জেনারেলি কাজ, যে স্টিল বের করতে হবে ট্রায়াল দিয়ে। তো এস এর ভ্যালু আমরা ট্রায়াল দিয়ে মোটামুটি পাচ্ছিল 0.4, আর যখন ট্রায়াল দিচ্ছিলাম তখন ইনিশিয়াল ভ্যালু হচ্ছিল 1 ইঞ্চ ধরে নিছি কম্প্রেশন জোনের। তো পরে এ আসছে হলো 0.6। সো তুমি যদি আবারও ট্রায়াল দাও ওই অ্যারাউন্ড 0.4ই আসে, এই জন্য স্কিপ করছি এটা। আচ্ছা, তাহলে আমাদের 0.4 ইঞ্চি স্কোয়ার পার ফিট হচ্ছিল রিইনফোর্সমেন্ট দিতে হবে এই সেকশনকে এডিকুয়েট করতে হলে। তার মানে এইভাবে দিতে হবে রিইনফোর্সমেন্টটা। আচ্ছা, এখন নেক্সট আমরা যেটা করবো যে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট। সো মিনিমাম রিইনফোর্সমেন্টটা, এটা যেহেতু একটা স্ল্যাবের মতো চিন্তা করতেছি, পার ইউনিট লেন্থে আমরা করতেছি, আমরা 0.0018 বি ইন্টু টি ধরতেছি। 0.0018 বি হচ্ছে আমাদের জন্য 1 ফিট, মানে 12 ইঞ্চি। আর টোটাল থিকনেস যেটা, টোটাল থিকনেস আমরা ডি প্লাস 3 ইঞ্চ, তার মানে 9 প্লাস 3 ওটা হচ্ছিল 12 ইঞ্চ। তো 12 ইঞ্চ হচ্ছিল আমাদের টি আসতেছে, এটা ধরলে আমাদের আসতেছে হচ্ছিল 0.25 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো মিনিমাম রিইনফোর্সমেন্টটা অনেক কম লাগতেছে আমাদের, বেসিক্যালি ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বেশি, তার মানে আমরা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টটাকে গভর্ন করতেছে, এটাই কন্ট্রোল করবে। তো আমরা যদি নাম্বার 4 বার দেই তাহলে অ্যারাউন্ড 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার আমাদের দিতে হবে, স্পেসিং দিতে হবে এখানে। স্যার ডিটা কি স্যার আমরা আগের নিয়মেই স্যার অ্যাজিউম করছিলাম? না, ডিটা আমি এই ক্ষেত্রে আসলে অ্যাসিউমটা ওইভাবে করি নাই, আমি জাস্ট ধরে নিছি যে টি ইকুয়াল টু 12 ইঞ্চি। সো তুমি যদি অ্যাসিউম করতে চাও কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে কত হয় দেখো, ডি ইকুয়াল টু যদি 2 রুট ওভার কত হবে 6 ইন্টু 1 কত হয় দেখো তো ক্যালকুলেট করে। 4.898. সরি 898. দ্যাটস মিন 4.9। সো এটা আসলে ধরলে দেখা যাবে যে কাজ হবে না, ঠিক আছে। ওয়াল ফুটিং এর ক্ষেত্রে 10 থেকে 12 ইঞ্চি ধরে ট্রায়াল দিবা, এটা হয়তো বা ওইভাবে মিলবে না, ওটা ফুটিং এর ক্ষেত্রে তো থাম্ব রুল, এটার ক্ষেত্রে ওইভাবে আসলে কাজ করবে না হয়তো বা। আচ্ছা, সো এই ক্ষেত্রে তোমাকে একটা অ্যাসিউম করতে হবে। সো তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে করতে একটা মোটামুটি আইডিয়া হবে যে কত ইঞ্চি তুমি থিকনেস ধরবা। তো সেফ হচ্ছে হলো 12 ইঞ্চি বা 15 ইঞ্চি ধরো। আর
পরীক্ষার জন্য তোমাদেরকে যেটা সবসময় আমি আগেও বলছি যে যদি এই চেকটা মিলে যায় তাহলে আর তোমাকে সেকেন্ড বার ট্রায়াল দেওয়ার দরকার নেই। সে এখানে তোমার ক্যাপাসিটি আসলো হচ্ছিল 20 আর ডিমান্ড আসছে হচ্ছিল সে 7, তার মানে আমি ইচ্ছা করলে আরো ইকোনমিক করতে পারি, সেটা তুমি রিয়েল লাইফে যে করবা। যখন তোমার এক্সামের জন্য এটা ওকে, একবার ট্রায়াল দিলেই ওকে, আমার ক্যাপাসিটি এডিকুয়েট আর ক্যাপাসিটি অনেক বেশি ডিমান্ড থেকে, এটা হলে ওকে আছে। সো তোমাকে আর ট্রায়াল দিতে হবে না যে আমি আর একটু কমাইতে পারি। বাট রিয়েল যখন ফিল্ডে কাজ করবা তখন তোমাকে এই পর্যন্ত যে থামলে হবে না, তখন সেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে না, সেটা তোমার ইকোনমিক্যাল করতে হবে। সেই ক্ষেত্রে যে তুমি হচ্ছিল আরো কিভাবে ইকোনমিক্যাল করা যায়, থিকনেস কিভাবে কমানো যায় সেটা অবশ্যই চেক করবা। আচ্ছা, তাহলে আমাদের ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট মোটামুটি হয়ে গেল। এখন আমাদের ডেভেলপমেন্ট লেন্থ যেটা চেক করতে হয় সবসময়, সো আমরা এলডিটাকে চেক করি। সো FY/20 √/FC ইন্টু হচ্ছিল পার ডায়ামিটার। আমাদের ক্ষেত্রে নাম্বার 4 আমরা ইউজ করছি, আমাদের 4/8 হচ্ছিল ডায়ামিটারটা। সো 23 ইঞ্চির মতো আসতেছে। এখন আমাদের যে রিইনফোর্সমেন্ট আমরা এইভাবে বটমে দিব। তো এটা কতটুকু আসলে আমরা প্রোভাইড করব হচ্ছিল আমাদের একদিকে 28 ইঞ্চি ছিল মোটামুটি, সো আমরা এদিকে 3 ইঞ্চি কভার বাদ দিব। সো 3 ইঞ্চি কভার বাদ দিলে আমাদের আসতেছে 25 ইঞ্চি, যেটা ডেভেলপমেন্ট লেন থেকে মোটামুটি বড়। সো যেহেতু বড় আমাদের এটা ওকে। এখন এই ওয়াল ফুটিং এর ক্ষেত্রে একটা জিনিস হয়, সেটা হলো ওয়াল ফুটিং এ আমরা অলরেডি যেটা আলোচনা করলাম যে এটা ধরো একটা ওয়াল এবং এটা কন্টিনিউয়াস চলতেছে, এদিকে কন্টিনিউয়াস চলতেছে। সো আমরা জানি যে আমাদের বেন্ডিং মোমেন্ট আসবে এইভাবে, যার কারণে আমরা বটমে রিইনফোর্সমেন্ট দিচ্ছি। কিন্তু একটা হিউজ ভলিউমের কংক্রিট যেহেতু এখানে থাকবে এবং এই ডিরেকশনে কোনো রিইনফোর্সমেন্ট না দিলে এটা আসলে তোমার ক্র্যাক করবে। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, এই লংগিটিউডিনাল ডিরেকশনে, তার মানে ওয়ালের লেন্থ বরাবর টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট তোমাকে মাস্ট প্রোভাইড করতে হবে। এটা হচ্ছিল টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, এটা অবশ্যই তোমাকে প্রোভাইড করতে হবে। তো এটার জন্য আমাদের ওই মিনিমাম যে রিইনফোর্সমেন্টটা আছে এস মিনিমাম 0.0018 B/T, সো এটা করে আমাদের যেহেতু আমরা প্রতি ইউনিট ইঞ্চিতে চিন্তা করি, ইউনিট ফিটে, তাহলে 1 ফিট চিন্তা করতেছি যে 12 ইঞ্চি, এটা হলো বি। আর আমাদের থিকনেসও আমরা মোটামুটি প্রোভাইড করলাম হচ্ছিল 12 ইঞ্চি টিটা, তাহলে এইটাও টি এর ভ্যালু হচ্ছিল 12। দেখা যাচ্ছে যে 0.25 ইঞ্চি স্কোয়ার পার ফিট লাগবে। তো এখানে রিইনফোর্সমেন্ট আমরা একটু ছোট করে দিই যেহেতু অনেক কম রিইনফোর্সমেন্ট, সো নাম্বার 3 দিলে অ্যারাউন্ড 5 ইঞ্চির মতো আসতেছে। তো যদি ফাইনাল ড্রয়িংটা দেখাতে হয় তোমার, এটা হচ্ছে হলো আমাদের শর্ট রিইনফোর্সমেন্ট ফ্লেক্সারের জন্য, এটা হচ্ছে শর্ট রিইনফোর্সমেন্ট ফ্লেক্সারের জন্য। আর এই যে এগুলো আছে এগুলো হচ্ছে লং রিইনফোর্সমেন্ট নাম্বার 3, এটা 5 হবে, ঠিক আছে। সো নাম্বার 3 5 ইঞ্চ, এটা হচ্ছে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের জন্য। সো আমাদেরকে এইভাবে রিইনফোর্সমেন্ট দিতে হয়। আচ্ছা, সো এটাও একটা প্র্যাকটিস। আর একটা প্র্যাকটিস তোমরা হয়তো বা ফিল্ডে যেয়ে পাবা, সেটা কি অনেক কেউ কি দেখছো এমনি ওয়াল ফুটিং বা কিছু এই টাইপের? স্যার লং ডিরেকশনের রড স্যার ফুটিং এ স্যার নিচে থাকে না? লং ডিরেকশন এটা বলতে নিচের লেয়ারে বলতেছো? জি স্যার, শর্ট ডিরেকশন নিচে থাকে না? আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে আসলে কোন ডিরেকশনটা নিচে থাকবে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার মোমেন্ট কোন ডিরেকশনে বেশি ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। সো যেহেতু আমরা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টটা হচ্ছে এই যে লাল রঙের যে রিইনফোর্সমেন্ট দ্যাটস মিন শর্ট ডিরেকশনটা, এই কারণে এটাকে নিচে দিচ্ছি। আর এই যে রিইনফোর্সমেন্টটা এগুলোর বেসিক্যালি ফ্লেক্সারাল পারপাসে দেওয়া হচ্ছে না, সো তার জন্য ডি একটু কম হলেও আমার সমস্যা নেই, সো এটা উপরে দিচ্ছি। সো এটা কখনোই মাথায় এইভাবে রাখবা না যে আমি শর্ট ডিরেকশন নিচে দিব বা লং ডিরেকশন নিচে দিব। জিনিসটা আসলে কেন নিচে দিচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের এম এর যে ইকুয়েশন সেটা হচ্ছে একটা কোএফিশিয়েন্ট ইনটু বিডি স্কয়ার, তাই না?
এরকম। সো ডিটা তুমি যদি বেশি পাও তার মানে তোমার সে মোমেন্ট ক্যারি করতে পারবে বেশি, যে কারণে যেই ডিরেকশনে মোমেন্টের ভ্যালু বেশি, তোমার ডিটা যদি বেশি পাও তাহলে তোমার জন্য ইকোনমিক্যাল হবে। সেই কারণে সেই ডিরেকশনের রিইনফোর্সমেন্টটাকে তোমাকে নিচের লেয়ারে দিতে হয়। সো এটাকে থাম্ব রুল হিসাবে সবসময় শর্ট ডিরেকশন নিচে দিব বা লং ডিরেকশন নিচে দিব এভাবে না করে এক এক সময় এক এক রকম হতে পারে। যদি একটা তুমি নর্মাল ফুটিং চিন্তা করো, ঠিক আছে, স্কোয়ার ফুটিং, সেটার ক্ষেত্রে এক ধরনের হতে পারে, রেক্টেঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে এক ধরনের হবে, কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে এক ধরনের হবে। সেটা আমি ব্যক্তিগতভাবে প্রেফার করবো যে তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি বুঝে তারপরে কোন লেয়ারে দিবা সেটা চিন্তা করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আরেকটা প্র্যাকটিস হয়তো বা তোমরা করবা, সেটা হলো আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই কষ্ট করে এটা দিয়ে দাও, প্রেজেন্টটা দিয়ে দাও। আচ্ছা, এটা একটা প্র্যাকটিস আছে, বাট ফিল্ডে তোমরা আরেকটা প্র্যাকটিস হয়তো বা দেখবা, সেটা হচ্ছে হলো আমরা এখানে রিইনফোর্সমেন্টটা শুধু বটমে দিছি। সো অনেক জায়গায় দেখবা যে রিইনফোর্সমেন্ট এইভাবে না দিয়ে 2 লেয়ারে দেয়। সো এইখানে হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট দেয়, আর এইখানে আমরা যেমন বটমে দিছি এরকম বটমে দেওয়ার সাথে সাথে উপরেও রিইনফোর্সমেন্ট দেয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে এইখানেও তোমাকে কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা যে এটা টেম্পারেচার শ্রিঙ্কেজ হয়তো বা 6 ইঞ্চি রাখছি, ওরা যেটা করবে 12 ইঞ্চি করবে, 12 ইঞ্চি করে এইখানে অর্ধেক রিইনফোর্সমেন্ট দিবে আর এইখানে হচ্ছে অর্ধেক রিইনফোর্সমেন্ট দিবে। সো এটাও প্র্যাকটিস আছে প্র্যাকটিক্যাল ফিল্ডে, সো যে কোনো একটাই করলেই হবে। আচ্ছা, সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে ফুটিং মোটামুটি এর পরের যে পেজ আছে ওটা আমি দেখালাম একটু আগে তোমাদেরকে, যে স্পেসিং এর ব্যাপারটা। এখন ফুটিং এর মোটামুটি আমাদের সিলেবাস এইখানে শেষ। ফুটিংটা অনেক লম্বা ছিল, অনেক টাইপের ফুটিং এগুলো। তো ফুটিং এর বেসিক যে কনসেপ্টটা আছে সেটা মোটামুটি একই ধরনের। সবাই একটু চেষ্টা করবা ফুটিং এর জিনিসগুলা শেষ করে ফেলার জন্য। তোমাদের ক্লাস টেস্ট কবে? সোমবার দেওয়ার কথা, তাই না? আচ্ছা, সোমবার তোমরা কি একটা কাজ করতে পারো কিনা দেখো, তোমাদের সকাল 9:40 তো বোধহয় কোনো ক্লাস নাই, তাই না? আমি চাচ্ছিলাম যে বি সেকশন এবং এ সেকশন একসাথে তোমরা কুইজের টাইমটা একটু ফ্রি টাইমে দাও। এটা কি করা সম্ভব তোমাদের মধ্যে কাজ করা? স্যার অ্যাটেন্ডেন্সের ফর্মটা কি আবার দেওয়া যাবে? নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা হ্যাঁ, তোমরা হচ্ছে একটা কমন টাইম নেক্সট উইকে রবি বা সোমবারে যে কোনো একটা দিন, যেদিন তোমাদের কমন যে ক্লাস নাই, আমাকে একটু জানালে আমার আবার দেখতে হবে যে আমার আবার ফ্রি আছে কিনা। যেমন আমি তোমাদেরকে বলে দেই, রবিবারে হচ্ছে আমি সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস আছে, তারপর ফ্রি আছি। আর সোমবারে হচ্ছে আমার একটাই ক্লাস থাকে তোমাদের সাথে 2:40-এ, ঠিক আছে? আমাকে একটু, আমি বি সেকশনের সাথে কালকে হয়তো বা কথা বলবো, আজকে ওদের সাথে ক্লাস নাই। সো তুমি একটু তোমার বি সেকশনের সিআর সাথে কথা বলে রেখো, ঠিক আছে? আমাকে একটু জানাও তোমরা। স্যার 9:40 বলছেন? সোমবার 9:40 মনে আমি চেক করছিলাম, তোমাদের 2 সেকশনই ফ্রি আছে। তারপরে একটু দেখে দেখো, তোমরা একটু চেক করো, তোমাদের ব্যাচ রুটিনটা চেক করো, তারপর আমাকে জানাও কনফার্ম করে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। নেক্সট স্যার, দেখা হবে। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার রেগুলার 18 স্যার প্রেজেন্ট স্যার। স্যার ফর্ম ফিল আপ করতে গিয়ে স্যার এটা স্যার ভুল দিছি স্যার, 0202 দিছি স্যার, 3 পরিবর্তে স্যার। নাম্বার হ্যালো স্যার। আচ্ছা দাঁড়াও, জি স্যার। রেকর্ডটা অফ করি।